সুপ্রিয় দর্শক, সবাইকে বিবেক বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি। একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে নিয়ে কে কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে যারা উপদেষ্টা পরিষদে আছেন বা উপদেষ্টা পরিষদেরই একটা অংশ, জনাব সার্জিস আলম, উনি যে মন্তব্য করেছেন এগুলো নিয়েই একটা তুলনামূলক বিশ্লেষণ করতে চাই। জনাব আসিফ মাহমুদ বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। খুবই গতানুগতিক কথা। প্রথম কথা হলো, ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না, এটা দিয়ে এটা বিচার হবে, কিন্তু যে ক্ষতি হয়েছে এটার থেকে বেরিয়ে আসার পথ এক। আর উনি অবশ্য অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। ওনার কাছে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আর এটা ওনার বক্তব্য। এখন চক্রান্তকারীদের, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার জন্য যে তদন্তের প্রয়োজন, তার সক্ষমতা কতটুকু এই সরকারের আছে এক। অপরদিকে তাদেরই আরেক অংশ, জনাব সার্জিস আলম, উনি অবশ্য উপদেষ্টা পরিষদে না আসলেও তারা প্যারালাল। ইতিমধ্যেই তারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন। উনি মুখ্য সংগঠক, নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তাহলে বলতে হবে যে উনিও একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। উনি বলেছেন, দালালরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়েছে। চিন্তা করেন, ঘটনাটা ঘটার সাথে সাথেই উনি নিশ্চিত হয়ে গেছেন যে দালালরা এটা পুড়িয়েছে। এখন প্রশ্ন হলো, দালাল কারা? এই যে কথা, দালালরা কারা, উনি কি তার তালিকা দিতে পারবেন যে এরা দালাল? তাহলে এই ধরনের কথা বলা, একটা ঘটনা ঘটলে তদন্ত ছাড়া হুট করে একটা কথা আমরা বলে দিলাম, তাহলে গত স্বৈর শাসনের মন্তব্য আর এইখানকার মন্তব্যে তো কোনো তফাৎ দেখছি না। আমাদের কাজ শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা নয়, আমরা পরামর্শ দিতে চাই। এত বড় একটা অগ্নিকাণ্ডের আগে সচিবালয়ের সুরক্ষা কেন নিশ্চিত করা হলো না, এটা জনগণের প্রশ্ন। ঘটনার পরে ফাইল যখন ছাই চাপা হয়ে গেছে, সেই ছাই বর্ষ নিয়ে হইচই করে বিচার করলাম, তদন্ত হলো, এটা দিয়েই সব হবে না। আমাদের আস্থা ফিরে আসতে হবে। এই 4 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটার পর একটা সংকটে পড়তেছে। এখানে সবচেয়ে বড় দূরদর্শিতার অভাব। আমি এই ক্ষমতায় আসার পরে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তার কোনো পরিপক্ক পরিকল্পনা নেই, এবং সেগুলি মোকাবেলা করার জন্য আমার সক্ষমতা কি, যদি সক্ষমতা না থাকে সক্ষমতা অর্জন করতে হবে। বহির্বিশ্বের সাথে আমার কূটনৈতিক সম্পর্ক কী হবে, পার্শ্ববর্তী দেশকে আমি কীভাবে হ্যান্ডেলিং করব, প্রত্যেকটা জায়গায় উস্কানিমূলক কথা। এতে করে আমার ধারণা, এটা আমার মতামত, অন্তর্বর্তী সরকারের প্রতি অভ্যন্তরীণ একটা বিরাট শক্তি তার বিরুদ্ধে অবস্থান করছে, এবং এখান থেকে কাটিয়ে উঠে সত্যিকার অর্থেই একটা ভালো কিছু করা ক্রমশ দুর্বিষয় অনেক দূরের ব্যাপার হয়ে যাচ্ছে। শুধু দর্শক, আমরা একটা অস্থির পরিস্থিতি অতিক্রম করছি।
কোনো জায়গায় কোনো সুখবর নেই। অপরদিকে রাজনীতির যে হালচাল, অন্তর্বর্তীকালীন সরকার তারাও ক্ষমতায় প্রলম্বিত করার জন্য চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। তাহলে আসলে নিরপেক্ষ কোথায়? আমরা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনার কাছে একটা নিরপেক্ষতা নিয়ে গেছিলাম। আসলে কি একটা নিরপেক্ষতা পরিপূর্ণ নিরপেক্ষ আমরা কি পেয়েছি? এখানে আঞ্চলিকতা আছে, এখানে বিশেষ উনি ওনার পরিচিত পরিমণ্ডলের বাইরে গিয়ে সক্ষমতা সম্পন্ন উপদেষ্টা খুঁজে বেরিয়েছে বলে আমার মনে হচ্ছে না। পক্ষান্তরে যে সমস্ত তরুণরা এখানে সম্পৃক্ত হয়েছে, তাদের উদ্ধত্তপূর্ণ আচরণ, অসহিষ্ণু কথাবার্তা, এগুলি সংকটকে বাড়িয়ে দিয়েছে। কাজেই আগামী দিনে একটা শক্তিশালী রাজনীতি তৈরি হওয়ার আশা অনেকটা দূরহ বা অনেকটা মানে অনেকটা দূরে সরে গেছে বলে মনে করছি। আমরা বর্তমান সরকারের কাছে বিনীতভাবে বলবো, এখনো একটা সুস্থ রাজনীতি প্রবর্তন করুন। পাশাপাশি বিচক্ষণ ব্যক্তিকে আপনাদের উপদেষ্টা মণ্ডলীতে সম্পৃক্ত করুন। বিচক্ষণতার খুব দরকার, সুস্থ পরিকল্পনার দরকার, এগুলোর দারুণ অভাব। নিঃসন্দেহে তরুণ উপদেষ্টারা প্রাণান্তকর চেষ্টা করছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যত চেষ্টা করেন না কেন, অভিজ্ঞতা এটা সময়ের মধ্যে তৈরি হয়, এটা বই পুস্তক পড়ে তৈরি হয় না। আর চঞ্চলতা এটা বয়সের সাথে সম্পৃক্ত। তরুণদের সাথে তারুণ্য যায়, কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, সবাই কাজ করি। এটাই হোক আগামী দিনের প্রত্যাশা। দর্শক ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।